সংসদ কি এখন কোনো পাঠশালা, যেখানে মাস্টার মশাই ছড়ি ঘুরিয়ে ছাত্রদের শাসন করবেন, নাকি এটি জনগণের সার্বভৌমত্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ? যখন কোটি মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা কথা বলতে দাঁড়ান, তখন কেন তাদের মাইক্রোফোন বারবার বন্ধ করে দেওয়া হয়? কেন স্পিকারের আসন থেকে ভেসে আসে ধমকের সুর? আমরা কি তবে এক অদ্ভুত গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে কেবল সরকারের প্রশংসা করাই নিরাপদ আর সত্য বলা মানেই স্পিকারের তোপের মুখে পড়া? আজকের এই ভিডিওতে আমরা সংসদের ভেতরে সেই ভয়ঙ্কর বৈষম্য ফাঁস করে দেব, যা দেখলে আপনার রক্ত গরম হয়ে উঠবে। আজকের এই বিশেষ বিশ্লেষণে মুখোশ খুলে যাবে অনেক কিছুর। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ সত্যটা আপনাকে ভাবিয়ে তুলবে। সংসদ অধিবেশন বসার শুরুর দিন থেকেই স্পিকার হাফিজ উদ্দিন আহম্মদ কিছু দৃষ্টিকটু আচরণ করছেন। প্রথমেই আসা যাক রাজপথ থেকে উঠে আসা তরুণ এমপি হাসনাত আবদুল্লার কথায়। সংসদীয় গণতন্ত্রে পয়েন্ট অব অর্ডার হল একজন সংসদ সদস্যের অধিকার। যখনই কোনো গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয়ের উদ্ভব হয়, তখনই একজন সদস্য এটি উত্থাপন করতে পারেন। কিন্তু হাসনাত আবদুল্লা যখন দাঁড়িয়েছিলেন, তখন কি ঘটল? আমরা ভিডিওতে দেখলাম স্পিকার তাকে কোনো কথাই বলতে দিলেন না। তিনি বারবার বললেন এগোতে হবে। প্রশ্ন হলো, কোথায় এগোতে হবে? জনগণের দাবিকে পেছনে ফেলে কি কেবল কাগজ কলমে অধিবেশন শেষ করাই বড় লক্ষ্য? যখন একজন নেতা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে কথা বলতে চান, তখন স্পিকারের এই বাধা দেওয়া কি কেবল সময়ের অভাব, নাকি এটি পরিকল্পিত কোনো কণ্ঠরোধ? স্পিকারের আচরণে মনে হয়েছে তিনি হাসনাত আবদুল্লার কথা শোনার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই কথা শুনতে তিনি রাজি নন। এটি কি নিরপেক্ষতা, নাকি স্পষ্ট পক্ষপাতিত্ব? জামায়াতের আমিরের সঙ্গে স্পিকার যে আচরণ করেছেন, সেটা তো আরও লজ্জাজনক। ডাক্তার শফিকুর রহমান একজন বয়োজ্যেষ্ঠ নেতা এবং একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান। তাকে যখন স্পিকার বলেন 1 ঘন্টা অপেক্ষা করুন, তখন সেটি কেবল তাঁকে নয়, বরং তার পেছনে থাকা লাখো সমর্থককে অপমান করার শামিল। সংসদে সব কিছুর জন্য নির্দিষ্ট সময় আছে, এটি স্পিকারের যুক্তি। কিন্তু আমরা যখন দেখি সরকারি দলের সদস্যরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছেন এবং সেখানে স্পিকার নীরব থাকছেন, তখন বিরোধী দলের ক্ষেত্রে এই ঘড়ির কাঁটা কেন এত দ্রুত ঘোরে? জামায়াত আমির যখন জুলাই গণ অভ্যুত্থান এবং গণভোটের রায় নিয়ে কথা বলতে চাইলেন, তখন তাকে বসিয়ে দেওয়া হলো। এই কৌশলটি খুবই পুরনো। যখনই কোনো অস্বস্তিকর সত্য সামনে আসার উপক্রম হয়, তখনই তাকে টেকনিক্যাল কারণ দেখিয়ে থামিয়ে দেওয়া হয়। এটি কি কেবল নিয়মের শাসন, নাকি কৌশলী এক প্রকার সেন্সরশিপ? মজলুম জননেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির ছেলের সঙ্গেও কর্কশ আচরণ করেছেন স্পিকার সাহেব। একজন সংসদ সদস্য জনগণের হয়ে কথা বলেন। তিনি নোট দেখে পড়বেন নাকি হাউজের দিকে তাকিয়ে বলবেন, সেটি একান্তই তার ব্যক্তিগত বাচনভঙ্গি। কিন্তু স্পিকার তাকে যেভাবে ধমক দিয়ে বললেন যে দেখে দেখে পড়া অ্যালাউড না, তা ছিল অত্যন্ত অপমানজনক। সংসদের ইতিহাসে অনেক বাঘা বাঘা নেতা নোট দেখে বক্তব্য রেখেছেন। তখন তো নিয়মের এই খড়গ নামেনি। তবে কেন মাসুদ সাইদির বেলায় এই কঠোরতা? তার বক্তব্যের বিষয়বস্তু ছিল অত্যন্ত জোরালো। তিনি বলছিলেন ইসলামে রাষ্ট্র প্রচালনার আমানত এবং জুলাই বিপ্লবের বাস্তবতা নিয়ে। যখনই কোনো সদস্য যুক্তি এবং নৈতিকতা দিয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা করেন, তখনই কি স্পিকার এমন আচরণবিধির দোহাই দিয়ে তার বক্তব্যকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেন? এটিকে ভয় থেকে আসা কোনো প্রতিক্রিয়া বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লক্ষ্য করলে দেখবেন, বিরোধী দলীয় বক্তাদের তখনই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যখন তারা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছেন। যখনই কোনো নেতা জুলাই সনদের উল্লেখ করছেন বা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করছেন, তখনই স্পিকার চঞ্চল হয়ে উঠছেন। মাসুদ সাইদি স্পষ্টই বলেছেন যে জুলাই আবেগ নয়, এটি বাস্তবতা। স্পিকারের চেয়ারটি যদি নিরপেক্ষ হতো, তাহলে তিনি সরকারি দলের মন্ত্রীকে বলতে পারতেন যে গণ অভ্যুত্থান নিয়ে উপহাস করা যাবে না। কিন্তু তিনি সেটি না করে বরং যারা প্রতিবাদ করছেন তাদেরই থামিয়ে দিচ্ছেন। এতে কি প্রমাণিত হয় না যে স্পিকারের আসনটি এখন একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত? জনগণের প্রাণের বিনিময়ে আসা এই সংসদে দাঁড়িয়ে যদি প্রাণের দাবি নিয়ে কথা বলা না যায়, তবে এই সংসদ কার? আসুন আমরা একটু তুলনা করি। যখন সরকারি দলের কোনো সদস্য বিরোধী দলের মুণ্ডুপাত করেন, তখন স্পিকার হাসি মুখে শোনেন। কিন্তু যখনই বিরোধী দল থেকে গঠনমূলক সমালোচনা আসে, তখনই স্পিকারের মনে পড়ে যায় যে আমাদের এগোতে হবে, বা কোরামের সংকট, বা সময়ের অভাব। এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি আজ সংসদকে একটি একপেশে মঞ্চে পরিণত করেছে।
স্পিকারের কাজ হলো দুর্বলের কণ্ঠস্বরকে সবল করা, কিন্তু অভিযোগ উঠেছে বর্তমান স্পিকার সবলের কণ্ঠকে আরও শক্তিশালী করছেন এবং দুর্বলের মুখ চেপে ধরছেন। এটি গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। জামায়াত এবং এনসিপি নেতৃবৃন্দ বলছেন, পক্ষপাতিত্বের অভিযোগটি কেবল কথার কথা নয়, এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু কারণ। তারা স্পিকারের মাইক্রোফোন নিয়ন্ত্রণ নিয়ে অসন্তুষ্ট। প্রশ্ন উঠেছে, কেন বারবার বিরোধী সদস্যদের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়, আর কেনই বা তাদের বক্তব্যের মাঝপথে বারবার স্পিকার কথা বলে তাদের মনোযোগ নষ্ট করেন। এছাড়াও কেবল বিরোধীদের বেলায় স্পিকারের ভাষা কর্কশ ও আদেশমূলক হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের এই স্পিকারের প্রোফাইলটি কিন্তু বেশ ভারী। হাফিজ উদ্দিন আহম্মদ একজন অবসরপ্রাপ্ত মেজর, মহান মুক্তিযুদ্ধের বীর বিক্রম। তিনি 2026-এর ফেব্রুয়ারিতে গঠিত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা 3 আসন থেকে 7 বার নির্বাচিত সংসদ সদস্য। সমস্যা হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে স্পিকারের পদটি হল দলমতের ঊর্ধ্বে এক পরম শ্রদ্ধার জায়গা। কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহম্মদ তার রাজনৈতিক প্রোফাইলের বাইরে যেতে পারছেন না। নিজের রাজনৈতিক দল বিএনপির প্রতি আনুগত্য ও ভালোবাসা তিনি চেপে রাখতে পারছেন না। ফলে একজন সাবেক মন্ত্রী এবং দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিকের কাছ থেকে যে পরিমাণ ধৈর্য এবং সহনশীলতা আশা করা হয়েছিল, বাস্তবে আমরা তার উল্টোটা দেখছি। তিনি যখন রাজপথ থেকে উঠে আসা তরুণ এমপি হাসনাত আবদুল্লাহকে বাধা দেন বা বয়োজ্যেষ্ঠ নেতা ডাক্তার শফিকুর রহমানকে 1 ঘন্টা অপেক্ষা করতে বলেন, তখন প্রশ্ন জাগে, একজন সাবেক মন্ত্রী হিসাবে কি তিনি ভুলে গেছেন যে সংসদের প্রতিটি মিনিট জনগণের ট্যাক্সের টাকায় চলে এবং প্রতিটি সদস্যের কথা বলার সমান অধিকার রয়েছে? যিনি নিজে একসময় রাজপথের রাজনীতি করেছেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন, তার তো জানার কথা যে পয়েন্ট অফ অর্ডার বা জনগণের দাবি উত্থাপন করা কতটা জরুরি। অথচ আজ তিনি স্পিকারের চেয়ারে বসে বিরোধী কণ্ঠস্বরকে দমানোর জন্য যেভাবে মাস্টার মশাই সুলভ আচরণ করছেন, তা কেবল দুঃখজনক নয়, বরং ক্ষমতার দম্ভেরই বহিঃপ্রকাশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হয়েও তিনি যখন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে চাওয়া সদস্যদের থামিয়ে দেন, তখন এটি কি মুক্তিযোদ্ধাদের আদর্শের পরিপন্থী নয়? একজন সাবেক মন্ত্রী এবং অভিজ্ঞ নেতার কাছ থেকে যে নিরপেক্ষতা আশা করা হয়েছিল, হাফিজ উদ্দিন আহম্মদ তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি সংসদকে একটি স্কুল বানিয়ে ফেলেছেন, যেখানে কেবল সরকারের অনুগত ছাত্রদেরই কথা বলার অনুমতি আছে। আপনি যদি সংসদের সাম্প্রতিক ভিডিওগুলো দেখেন, তবে দেখবেন বিরোধী নেতাদের চোখে মুখে এক প্রকার অসহায়ত্ব ফুটে ওঠে। তারা কি তবে কেবল হাজিরা দেওয়ার জন্য সংসদে যাবেন? তাদের কি কোনো অধিকার নেই সত্য বলার? সংসদ হলো রাষ্ট্রের হেড অফিস। এই হেড অফিস যদি কেবল এক পক্ষের হয়ে কাজ করে, তবে রাষ্ট্র বাঁচবে না। স্পিকার মহোদয়কে মনে রাখতে হবে, তিনি কারো দয়ার দানে নন। তিনি চেয়ারে বসেছেন দায়িত্ব পালন করার জন্য, আর এই চেয়ারে তিনি বসতে পেরেছেন জুলাই গণ অভ্যুত্থানের কারণেই। আপনারা কমেন্ট করে জানান, স্পিকারের এই আচরণ কি মেনে নেওয়া যায়? আমরা কি এমন সংসদ চেয়েছিলাম যেখানে সত্য বলার অপরাধে ধমক শুনতে হবে? সবশেষে এটি বলা প্রয়োজন যে সংসদীয় রীতি কেবল কার্যপ্রণালী বিধির যান্ত্রিক প্রয়োগ নয়, বরং এটি পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি সংস্কৃতি। যখন একজন অভিজ্ঞ রাজনৈতিক স্পিকারের আসনে বসেন, তখন তার কাছে প্রত্যাশা থাকে তিনি দলীয় পরিচয় ছাপিয়ে রাষ্ট্রের অভিভাবক হয়ে উঠবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তভেজা জমিনে দাঁড়িয়ে আজ যে সংসদ পরিচালিত হচ্ছে, সেখানে কণ্ঠরোধের যে কোনো চেষ্টাই সেই আন্দোলনের শহীদের আত্মার সাথে প্রতারণার শামিল। মুক্ত আলোচনা ও সমালোচনাই পারে এই সংসদকে কার্যকর করে তুলতে।